রাজধানীতে ছাত্রলীগ নেতা আরজু নিহতের ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। জুডিশিয়াল কমিটি যে কোর্ট নির্ধারণ হবে সেই কোর্ট সেই সাক্ষী শপথ নেওয়ার পরেই তারপরে মামলাটা তদন্ত প্রতিবেদন দিবে, তারপরে মামলাটা কার্যক্রম করবে। প্রতিষ্ঠান নয়, ব্যবস্থা নেওয়া হবে দোষী ব্যক্তির বিরুদ্ধে বললেন আইনমন্ত্রী। কেউ আইনের ঊর্ধ্বে নয়, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা প্রশ্রয় দেব না। কোনো ভুল করে থাকে তার বিচার তার ডিপার্টমেন্টাল হতে পারে, তা আইনের মাধ্যমে হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলনায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাশে থাকা ছোট ভাইও দগ্ধ, জড়িত সন্দেহে একজন আটক। টাকার বিনিময়ে বিমান বাহিনীতে নিয়োগের কথা বলে আটকে রাখা 46 যুবককে রাজধানীর মহাখালী থেকে উদ্ধার। বিমান বাহিনীর সাবেক 2 কর্মচারী সহ আটক 5। পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত 3, পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ। জাতীয় পরিচয়পত্র সংশোধন ও পরিবর্তনের সেবা প্রার্থীদের ভোগান্তি, নানা অনিয়মের অভিযোগ প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এবং ঈদে যেখানে সেখানে কোরবানি পশু জবাই না করার সরকারি নির্দেশনা নিয়ে সংশয়ে ক্ষোভ সিটি কর্পোরেশন, বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু মিয়া নিহত হবার ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। র্যাব 2 এর অধিনায়ক সহ 4 জনের বিরুদ্ধে করা হত্যা মামলাটি আমলে নিয়ে আদালত এই নির্দেশ দেন। এদিকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না মন্তব্য করে আইনমন্ত্রী বলেছেন, এর সঙ্গে কোনো র্যাব সদস্য জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হওয়ার পর আবারও আলোচনায় আসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি। গত রোববার র্যাব 2 এর অধিনায়ক সহ 4 জনকে অভিযুক্ত করে আরজুর ভাই বাদী হয়ে আদালতে নালিশি মামলা করেন। এর পরদিনই র্যাব 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রানাকে র্যাব সদর দপ্তরে সংযুক্ত করা হয়। সোমবার র্যাবের বিরুদ্ধে করা ওই মামলাটি আমলে নিয়ে আরজু নিহতের ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রনিয় শুনানি এসেছে, আজকে আমলে নিয়েছেন, আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের জন্য দিয়েছেন। জুডিশিয়াল তদন্তে এখানে বাদী সহ অন্যান্য সাক্ষীদের জবানবন্দি নিবে। জবানবন্দি নেওয়ার পরেই জুডিশিয়াল কমিটি যে কোর্ট নির্ধারণ হবে সেই কোর্ট সেই সাক্ষী শপথ নেওয়ার পরেই তারপরে মামলাটা তদন্ত প্রতিবেদন দিবে, তারপরে মামলাটা কার্যক্রম করবে। এদিকে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, কোন র্যাব সদস্যের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা প্রশ্রয় দেব না। র্যাবের সদস্যরা কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তারাই যখনই এক্সেস কেউ করেছে তাদেরকে আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, কোন র্যাব সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি একজন ভুল যদি করে থাকে তার বিচার, যেমন নারায়ণগঞ্জে যেটা ভুল করেছিল তার বিচার হচ্ছে। কেউ যদি কোনো ভুল করে থাকে তার বিচার তার ডিপার্টমেন্টাল হতে পারে, তা আইনের মাধ্যমে হতে পারে। কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, র্যাব বিলুপ্তির কোনো প্রয়োজনই নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ সফররত ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেভমন্ড সোয়াইন বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হত্যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সোয়াইন।
Bangladesh is a democracy. গণতান্ত্রিক সমাজ হিসেবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এখানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব হত্যাকাণ্ড হয়েছে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এগুলো ভালোভাবে খতিয়ে দেখতে হবে। Not tolerate extrajudicial. খুলনা রাকিব হত্যা মামলায় 3 জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি অবহিত করেন পুলিশ কমিশনার। 3 আগস্ট বিকেলে নগরের টুটপাড়া কবরখানা এলাকায় রাকিবের মলদারে কম্প্রেসরের পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়। এই ঘটনায় ওই দিন রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী এক নারী সহ 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় তারা। আমরা চাচ্ছি যে ওই আসামিদের জন্য ফাঁসি হয়, এই ছাড়া আমাদের আর বলার মতো আর কিছু নেই। রাকিব হত্যাকাণ্ড মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করলাম, এই দাখিল করে বের হলাম। আগামী 6/9/2015 তারিখে এই চার্জশিট সংক্রান্ত শুনানির দিন ধার্য আছে। বিজ্ঞ আদালত ওই দিন গৃহীত হবে আদালতে। খুলনায় দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, দগ্ধ হয়েছে পাশে থাকা ছোট ভাইও। গতরাতে নগরীর বয়রা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে দুজনেই চিকিৎসাধীন রয়েছেন খুলনা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে। এদিকে পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। খুলনা থেকে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। পুলিশ ও স্বজনরা জানায়, বয়রাবাজার এলাকায় ওরাকল বিসিএস সেন্টার থেকে ক্লাস শেষে সোমবার রাতে ছোট ভাই শাওনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ুয়া ছাত্রী কানিস ফাতেমার সাথী। পথে পিএমজি অফিসের সামনে মোটরসাইকেল যোগে 2 যুবক এসে তাদের লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তবে তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্তত কিছুটা হলেও আশঙ্কামুক্ত, কিন্তু উন্নত চিকিৎসার জন্য আমরা তাদেরকে মনে করেছি যে ঢাকা মেডিকেলে এটাকে স্থানান্তর করা দরকার এবং আলটিমেটলি আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। এদিকে স্বজনরা জানান, কারো সাথে বিরোধ ছিল না সাথীর। আটক ব্যক্তি এ ঘটনার সাথে জড়িত নয় বলেও দাবি তাদের। চিন্তা করতেছে যে এরকম কারোর সাথে এইভাবে মারাত্মক শত্রু, যে এ তো মানে জান মেরে ফেলতে পারতো এরকম শত্রু, কিন্তু খুঁজে পাচ্ছে না যে এরকম কেউই নেই। সন্দেহ ভাবে সে করছে, পুলিশরা করছে, কিন্তু এটা আমরা তারে শত্রু মনে করি না। দগ্ধ কানিস ফাতেমার সাথী ও তার ভাই শাওনকে হাসপাতালে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অ্যাসিড নিক্ষেপের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। এদিকে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনে আরো উচ্চ পর্যায়ের তদন্ত করে যারা এর পিছনে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমরা কিছু ক্লু পেয়েছি, সেটা এখন বলবো না তদন্তের স্বার্থে। তার বাপ মা দুজনকে রিকোয়েস্ট করেছে আপনারা কারো বিরুদ্ধে কিছু আছে কিনা বলা, ওনারা এখনো কিছু বলতেছেন না। তো আমার মনে হয় মুখ খুলবে, ওনারা জানাবে। এই ঘটনায় অজ্ঞাত 2 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বিমান বাহিনীতে নিয়োগ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ওই বাহিনীর অবসরপ্রাপ্ত 2 কর্মচারী ও তাদের 2 সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। এই সময় আটকে রাখা 46 যুবককে উদ্ধার করা হয়। এদিকে মেডিকেল পরীক্ষা সহ সামরিক বাহিনীতে চাকরির নিশ্চয়তা দিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মিরপুর 12 থেকে এক বেসরকারি হাসপাতালের মালিককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে মিরপুর ডিওএইচএস এর একটি বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় 46 যুবককে উদ্ধার করা হয়। ডিবি জানায়, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত 2 কর্মচারী সিদ্দিকুর রহমান ও জহিরুল ইসলাম ওই যুবকদের প্রত্যেকের কাছ থেকে 5 থেকে 6 লাখ টাকা নিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। অভিযানে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষক এবং কর্মকর্তার 50টি সিলমোহর, 27 স্ট্যাম্প ও ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়। অধিকাংশই হচ্ছে উত্তরবঙ্গ থেকে এসেছে, তাদের এরা এখানে আটকে রেখেছে এবং এই মুহূর্তে বগুড়াতে এদের রিক্রুটমেন্ট চলছে। এদের বোঝানো হয়েছে যে তোমাদের পরীক্ষা টরীক্ষা এখান থেকেই হবে এবং নিয়োগপত্র এখান থেকেই হবে। 2 লাখ 3 লাখ 4 লাখ করে যে টাকা দেওয়ার কথা, যদি তারা টাকা না দেয় সেক্ষেত্রে ওই নিকানামায় তারা
বিলাং স্বাক্ষর নিয়ে রেখেছে। পরবর্তীতে তাদের যে কোনো একটা মেয়ে দিয়ে তাদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করবে। এ ঘটনার সূত্রে মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর 12 এলাকায় অবস্থিত মিম জেনারেল হাসপাতালে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় হাসপাতালের মালিক মোহাম্মদ আবু হানিফকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, সামরিক বাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া মেডিকেল সার্টিফিকেট ও নিয়োগপত্র বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত সে। ছেলে মেয়েগুলোকে নিয়ে আসে না, এদেরকে ঠিক গাড়িতে করে নিয়ে আসে এবং গাড়িতে এই মেডিকেলটা করিয়ে আবার নিয়ে যাওয়া হয়, যাতে করে সে পরবর্তীতে যখন যখন তাকে চাকরির নিয়োগপত্রটা দেওয়া হচ্ছে তখন যে সে এখানে সে ক্লেম করবে, সেই জায়গাটা কিন্তু তার থাকছে না, কারণ সে অতটা চেনে না। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে 3 জন নিহত হয়েছেন। দুপুরে বেড়া উপজেলার সিএনবি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নগরবাড়ি থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস থেকে অপহরণকারী সন্দেহে 3 যাত্রীকে নামিয়ে আনা হয়। এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে 3 জনের লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, গত কয়েক সপ্তাহ ধরেই গোটা এলাকায় অপহরণ আতঙ্ক বিরাজ করছিল। এর পরিপ্রেক্ষিতে গণরোষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও পুলিশ বলছে, সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনও নিহতদের বিরুদ্ধে পাওয়া যায়নি। এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে লাশ শনাক্ত করার জন্য চেষ্টা করা হবে। ইতিমধ্যে লাশগুলো ওপেন জায়গায় রাখা হয়েছে যাতে তাদেরকে শনাক্ত করা যায়। লাশ শনাক্ত যদি না হয় সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়া যেটা আছে, ছবি তোলা, পেপারে দেওয়া, এভাবে গ্রহণ করা হবে। এবং লাশ শনাক্ত করা গেলে পরবর্তীতে হত্যার মোটিভ এবং আজকে যে ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে এর পেছনে কারা আছে, কেন ঘটনা ঘটেছে, এগুলো আমরা আস্তে আস্তে গোয়েন্দা এবং আমাদের তদন্তকারী কর্মকর্তার কার্যক্রমের মাধ্যমে আমরা উদ্ঘাটন করতে পারব। কোনো ধরনের ফি ছাড়া চলতি মাসেই শেষ হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন, পরিবর্তন এবং হারিয়ে যাওয়া পরিচয়পত্র আবার বিনামূল্যে পাওয়ার সুযোগ। তবে এক্ষেত্রে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের। বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও দেদারসে বিক্রি হচ্ছে আবেদনপত্র। এনআইডি প্রকল্পে কর্মরত কিছু কর্মকর্তা ও কর্মচারীর দুর্ব্যবহার এবং সেবা প্রাপ্তিতে সময়ক্ষেপণ সহ নানা অভিযোগ সেবা প্রত্যাশীদের। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। দর্শক, আমার করা 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। আমার সঙ্গে ছবি তুলেছেন খলিলুর রহমান। ইসলামিক ফাউন্ডেশনে অবস্থিত এনআইডি প্রজেক্টের অস্থায়ী প্রধান কার্যালয়ের বাইরে রাস্তার পাশে চোখ রাখতে দেখা যায় নির্বাচন কমিশন থেকে বিনামূল্যে সরবরাহ করা আবেদনপত্রের ফর্ম নিতে হচ্ছে টাকার বিনিময়ে। 10 টাকা না কেন? সবাই 10 টাকা করে 5 টাকা দেয়, না কেন 1 টাকা কমাবো না। সদর দরজা পেরিয়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়ে দীর্ঘ লাইন। জাতীয় পরিচয়পত্র ত্রুটিমুক্ত করতে কারো কারো দিন পেরিয়ে মাস, কেউ আবার মাস পার করে বছর জুড়ে ঘুরে ফিরে এসে দাঁড়িয়েছেন অপেক্ষার এই সারিতে। তাদের অভিযোগে উঠে এসেছে ধীরগতির সেবা, বিড়ম্বনা আর সেবাদানকারীদের অসদাচরণের কথা। 7 তলায় গেলে কয় নিচতলায় যান, নিচতলায় গেলে কয় যে উপরতলায় যান, 7 তলায় যান। দালাল ধরতেছি, এক দালাল লয়ে ভাগে গেছে, আরেক দালাল ধরছি, আনতে নিচে 50 টাকা জমা দিছি 6-7, এখন 4-5 বার আসছি। কোর্ট এফিডেভিট দিয়েছে না যে আমার বয়স ভুল, তার মানে কেন ঘুরাচ্ছে কেন? একজনের কাছে গেলে তথ্য জানার জন্য বলে কি ওই দিকে যান, ওই দিকে সোজা চলে যান। আচ্ছা, সেখানে গেলি বলে এখানে আসছেন কেন, ওইখানে যান। 3:30 থেকে আমাদের কাজ দেবে, ডেলিভারি করার কথা, 5টা বাজে, কাজই শুরু করে নাই। অভিযোগ বিবেচনায় রেখে খুব শীঘ্রই সেবার মানোন্নয়নের আশ্বাস দিলেন প্রকল্প পরিচালক। পারতপক্ষে চেষ্টা করি যে তার জেনুইন জিনিসটাকে আপনার বের করে আনার জন্য। এটা ডেফিনেটলি আনফরচুনেট যে কেউ যদি কাউকে আপনার এইভাবেই করতে পারে। এগুলো আমার নজরের মধ্যে কিছু কিছু জায়গায় আনা হয়েছে এবং আমি এগুলোর প্রপার অ্যাকশন কিন্তু নিয়েছি এবং আমি ভবিষ্যতেও এটার অ্যাকশন নেব। এটার কোনো স্কোপ নাই যে আপনি সেবা দিতে বসবেন আর আপনি সেবা নিতে আসবেন, আপনাকে আমি সেবা দিতে পারবো না বা আপনাকে আমি সেই রকম বিহেভিয়ার করবো না, ব্যবহার করবো না, এটা আনএক্সপেক্টেড, এটা গ্রহণযোগ্য না। ব্যক্তি বা ব্যক্তিবিশেষ যেই হোক না কেন, নাগরিক সেবার নামে গ্রাহকদের হয়রানি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রকল্প প্রধান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে 5ম দফায় আজ হস্তান্তর করা হলো 125 বাংলাদেশিকে।
রাখা হয়েছে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেভমন্ড সোয়াইন। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত রবার্ট গিবসন এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী উপস্থিত ছিলেন। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরপর চীনের সফররত বাণিজ্যমন্ত্রী গাও হুচেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের বিভিন্ন খাতে চীন সম্প্রতি $350 মিলিয়ন বিনিয়োগের যে পরিকল্পনা নিয়েছে সে সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন তিনি। খিলগাঁও থানার নাশকতার মামলায় বিএনপি নেতা সেলিমা রহমান, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান এবং সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ সহ 14 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিকেলে মহানগর হাকিম এমদাদুল হকের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত 30 জানুয়ারি বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধ চলাকালে খিলগাঁও ফ্লাইওভারের নিচে একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির মালিক নজরুল ইসলাম খিলগাঁও থানায় ওই দিনই একটি মামলা করেন। পরে 27 জুন খিলগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ বিল্লাল হোসেন 14 জনকে পলাতক দেখিয়ে একটি অভিযোগপত্র দাখিল করেন আদালতে। ওই ঘটনায় আদালত আজ তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রাজধানীর খিলগাঁওয়ের দাসেরকান্দি পয়ঃশোধনাগার নির্মাণ প্রকল্প সহ 6,553 কোটি 1 লাখ টাকার 5টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এছাড়াও প্রকল্প সহায়তা থেকে আসবে প্রায় 3,000 কোটি টাকা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, রাজধানীর পয় ব্যবস্থাপনার উন্নয়নে ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে খিলগাঁওয়ে নির্মাণ করা হবে দাসেরকান্দি পয়ঃশোধনাগার। এর নির্মাণ কাজ 2019 সালের ডিসেম্বর মাসে শেষ হবে। এছাড়াও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ব্লকের ভূমি উন্নয়ন, সংরক্ষণ ও সীমানা প্রাচীর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন কাজের এক সংশোধিত প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানালেন মুস্তফা কামাল। দেশ বিরোধী শক্তি নিয়ে ক্ষমতায় যেতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিকেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। কেন এই হত্যাকাণ্ড? তার উত্তরই হচ্ছে খালেদা জিয়ার সাম্প্রদায়িক শক্তি নিয়ে 20 দলীয় ঐক্যজোট করা। কেন এই হত্যাকাণ্ড? তার উত্তর হচ্ছে নিজামী মুজাহিদদের নিয়ে খালেদা জিয়ার সরকার গঠন করা। 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল বলে জিয়াউর রহমান ওই পাকিস্তানি রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি এই দেশে প্রবর্তন করেছিল এবং সেই রাজনৈতিক ধারায় আজকে খালেদা জিয়া অব্যাহত রেখেছে। মহাজোটের ছাতার তলে নতুন করে দলবাজি, দখলবাজির উৎপাত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, বেগম জিয়াকে আগুন সন্ত্রাসের মামলা থেকে বাঁচানোর জন্য দেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। মহাজোটের ছাতার তলে দলবাজি, দখলবাজির মতন উৎপাত শুরু হয়েছে। আমরা দেখছি বেগম খালেদা জিয়াকে তার জঘন্য হত্যা, খুন, আগুন সন্ত্রাসের মামলা থেকে বাঁচানোর জন্য একটা চক্রান্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এবং সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে তেমন দলবাজি, দখলবাজির উৎপাত আমরা সহ্য করব না। বিএনপি সরাসরি জঙ্গিদের সহায়তা ও অর্থের যোগান দিচ্ছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মরণ সভায় তিনি বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, তৎকালীন বিএনপি জোট সরকারের পৃষ্ঠপোষকতায় 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। এতদিন মনে করতাম আমরা কেবলমাত্র জামাত জঙ্গিদের সহায়তা করে, আজকে দেখছি বিএনপি সরাসরি জঙ্গিদের সহায়তার সাথে আজকে জড়িত। আজকে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্য
3 জন আইনজীবী আজকে জঙ্গিদের অর্থের যোগানদাতা। আমি একজন আইনজীবী হিসেবে আমার লজ্জা হয় যে আজকে আইনজীবীরা পর্যন্ত জঙ্গিদের অর্থের যোগানদাতা। 1,08,00,000 টাকা এই জঙ্গিদের যোগান দিয়েছে আমাদের বিএনপি দলীয় জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্যরা এবং একজন সাবেক হুইপের সন্তান। এই হচ্ছে আজকের অবস্থা। এরা আল কায়দা বলেন, জঙ্গি বলেন, হুজি বলেন, প্রত্যেকটা সংগঠনের সাথে তারা আজকে সরাসরি সম্পৃক্ত হয়ে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের অপকর্ম ফাঁস হয়ে যাবার ভয়ে বন্দুকযুদ্ধের নামে দলের নেতাকর্মীদের মেরে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। জাতীয়তাবাদী তৃণমূল দলের প্রতিনিধি সম্মেলনে 2015 উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, জনগণের উপর আস্থা না থাকায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করছেন। তথাকথিত বন্দুক যুদ্ধের মাধ্যমে তারা নিহত হলেন। এরা যদি বেঁচে থাকে এবং পরবর্তী সরকার হয়, তাহলে মাশাআল্লাহ ইন্টারোগেশন সেলে গিয়ে তারা 10 মিনিটের মধ্যে কার কার নির্দেশে, কার কার কথায় কি কি অপকর্ম করেছেন এগুলো সব প্রকাশ করে দেবেন। বর্তমান প্রধানমন্ত্রী উনিও জনগণ থেকে এত ভয় পান উনি জনগণের সামনে যেতে চান না। সর্বশেষ উদাহরণ, 6-7 জায়গায় ব্রিজ আর কালভার্ট উনি উদ্বোধন করলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে 5ম দফায় 125 জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিজিপি। দুপুরে 1টায় ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। এর আগে সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিজিবির 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল এম আনিসুর রহমান। এদিকে ফিরিয়ে আনা 14 জেলার 125 জন ছাড়াও এখনো মিয়ানমারে 18 জন নারী ও শিশু সহ 101 জন বাংলাদেশি শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। এর আগে গত 21 মে 208 জন ও 29 মে 727 জন অভিবাসীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করে সে দেশের নৌবাহিনী। পরে 4 দফায় শনাক্ত হওয়া 501 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যায়ে দেশে আনা হলো আরো 125 জনকে। আমরা প্রায় 1.5 মাস মতো সাগরে বাঁচছিলাম। এক বেলা দিত খাবার, একটা শুকনা মরিচ আর ভাত। 7-8 দিন ধরে সাইকেল থাকছি। আমাদের এই প্রক্রিয়াটা চলমান রয়েছে। আরো আমাদের কিছু বাংলাদেশি এখানে রয়ে গেছে অ্যারাউন্ড 100। আমরা তাদের ভেরিফিকেশন হলে, অর্থাৎ কনসুলেট অফিস যদি আমাদেরকে ক্লিয়ারেন্স দেয়, তাহলে আমরা তাদেরকে আবার নিয়ে আসবো। টোটালি 326। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে 5 দফায় এ পর্যন্ত 626 জন বাংলাদেশিকে হস্তান্তর করা হলো। আসন্ন ঈদুল আজহায় বাসা বাড়ির সামনে বা যেখানে সেখানে কোরবানির পশু জবাই করা যাবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় এমন নির্দেশনা দিলেও রাজধানীতে পর্যাপ্ত খোলা জায়গার অভাবে এর বাস্তবায়ন নিয়ে সংশয়ে রয়েছে খোদ সিটি কর্পোরেশন। সাধারণ মানুষ বলছে সরকার ব্যবস্থা করতে পারলে এতে আপত্তি নেই তাদের, আর সিটি কর্পোরেশন বলছে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন তারা। বিস্তারিত জুনায়েল আল হাবিবের রিপোর্টে। সারা দেশে প্রতি বছর ঈদুল আজহায় 40 লাখেরও বেশি পশু জবাই করা হয়। এর মধ্যে শুধু রাজধানীতেই করা হয় 4 লাখেরও বেশি। এত বিপুল সংখ্যক পশুর বর্জ্য অপসারণে হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থাকে। তাই এবছর থেকে বাসাবাড়ির সামনে বা যত্রতত্র কোরবানির পশু জবাই করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে রাজধানীতে পর্যাপ্ত খোলা জায়গার অভাবে এই নির্দেশনার কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে অনেকে বলছেন সরকার খোলা জায়গার ব্যবস্থা করলে আপত্তি নেই তাদের। জায়গাটা নির্দিষ্ট করে দেয় তাহলে সম্ভব, কিন্তু আমাদের এই এলাকার মধ্যে তো আমরা কোনো জায়গায় তো দেখতেছি না। লক্ষ লক্ষ লোক কিভাবে সম্ভব, ও জায়গা কোথায় পাবে? সরকার যদি মনে করে তো অসম্ভব কিছু না। ইট পাথরে ঘেরা এই শহরের বাস্তবতার আলোকে এমন উদ্যোগের বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের মধ্যেও। এই এলাকায় কম করে হলো 20,000 গরু কোরবানি হবে। সেই কোরবানি গরুগুলোকে একসাথে এনে সেই জায়গাটাকে যদি আমরা করি, তার চেয়ে কিন্তু অনেক বড় জায়গা আমাদের দরকার। একটা ওয়ার্ডে অনেক কোরবানি দেওয়া হয়, এত জায়গা আমাদের
এখন নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্দেশ দিয়েছে, আমরা নির্দেশ মানার চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় হলেও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রাজধানী ঢাকায় এর বাস্তবায়নে বেগ পোহাতে হবে সরকারকে। মানুষকে মোটিভেট করার একটা সুযোগ তৈরি করা উচিত ছিল, অর্থাৎ এই কোরবানির পরের দিন থেকে বা এই সময় থেকেই আমরা পার্শিয়ালি করতে পারি, যারা করবে তাদের কাছ থেকে আমরা শিখতে পারবো হোয়াট আর দ্য প্রবলেমস, যাতে আগামী কোরবানি ঈদে আমি সাকসেসফুলি এই কাজটা করতে পারি। এদিকে রাজধানীতে স্থান সংকটের বিষয়টি দৃশ্যমান হলেও সিটি কর্পোরেশন বলছে সরকারের নির্দেশনা বাস্তবায়নে যতটুকু সম্ভব কাজ করবে তারা। কিছু কিছু জায়গা প্রিলিমিনারি ঠিক করেছি, কাজ চলছে। আশা করি সামনের কোরবানির ঈদে আমরা এর প্রতিফলন দেখতে পাবো। কোরবানির জন্য যাবে নির্দিষ্ট স্থান করে দেওয়া হবে, সেখানে যেন সবাই মিলে একটু কষ্ট করে যায়। হয়তো 1 বছরে হবে না, কিন্তু এটা করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো আধুনিক কসাইখানা নির্মাণ করে এ ধরনের জটিলতা থেকে উত্তরণ সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। কানাডার কুইবেক প্রদেশে একটি বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট সহ 6 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 ব্রিটিশ নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। মঙ্গলবার কুইবেক প্রদেশের রাজধানী কুইবেক সিটি থেকে 270 কিলোমিটার দূরে অবস্থিত তাদুসাক এলাকা থেকে ছেড়ে যাওয়ার 20 মিনিট পরই প্রদেশটির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় ওই বিমানটি। খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করাই মূল লক্ষ্য। প্রায় 4 মাসের চুক্তিতে টাইগার যুবাদের উপদেষ্টার দায়িত্ব নেবার পর এমনটাই মন্তব্য করেছেন স্টুয়ার্ট ল। ঘরের মাঠে খেলা হওয়ায় অন্য দলগুলোর চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে বলেও বিশ্বাস টাইগারদের সাবেক এই কোচের। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে এসব কথা বলেন এই অস্ট্রেলিয়ান কোচ। কঠিন তবে অসম্ভব কিছুই না, কারণ বাংলাদেশের এই তরুণ দলটি দারুণ প্রতিভাবান ও সম্ভাবনাময়। আমি এই দলে খুব তড়িঘড়ি করে পরিবর্তন আনবো না। আর যুব বিশ্বকাপের প্রতি আসরে বাংলাদেশ আশা জাগিয়েও শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। তবে আমি এবার ঘরের মাঠে পুরো সুবিধা আদায় করে চেষ্টা করব এবারের ট্রফি বাংলাদেশে রাখতে। আর বিশেষ করে বলতে হয় বাংলাদেশ জাতীয় দলের কথা। অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আমাকে মুগ্ধ করেছে। এরপর ধারাবাহিকভাবে যা খেলেছে ছেলেরা সত্যি প্রমাণ রেখেছে তারা দারুণ একটি দলে পরিণত হয়েছে। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে আরজু নিহতের ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, প্রতিষ্ঠান নয় ব্যবস্থা নেওয়া হবে দোষী ব্যক্তির বিরুদ্ধে বললেন আইনমন্ত্রী। খুলনায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাশে থাকা ছোট ভাইও দগ্ধ, জড়িত সন্দেহে 1 জন আটক। পাবনায় অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে নিহত 3, পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখছে পুলিশ। টাকার বিনিময়ে বিমান বাহিনীতে নিয়োগের কথা বলে আটকে রাখা 46 যুবককে রাজধানীর মহাখালী থেকে উদ্ধার। বিমান বাহিনীর সাবেক 2 কর্মচারী সহ আটক 5। এবং জাতীয় পরিচয়পত্র সংশোধন ও পরিবর্তনে সেবা প্রার্থীদের ভোগান্তি, নানা অনিয়মের অভিযোগ প্রকল্প কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।